আবার তিনটা প্রসেস আছে। কি কি প্রসেস? এক নম্বরে আছে লুন্ডেগর মতবাদ বা যেটার আরেকটা নাম সাইটোক্রোম পাম্প মতবাদ। দুই নম্বরে আছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ। আর তিন নম্বরে আছে লেসিথিন বাহক ধারণা। আবারও দেখে নিই, সক্রিয় পরিশোষণের ক্ষেত্রে তিনটা মতবাদ আছে। সক্রিয় পরিশোষণের মতবাদ তিনটা। সহজে তোমরা যাতে মনে রাখতে পারো সেজন্য একটা ট্রিক আছে, সেটা হলো মনে রাখবে লাল পরি। লাল পরি যদি মনে রাখতে পারো তাহলে সক্রিয় পরিশোষণের মতবাদগুলো মনে রাখতে পারবে। লাল পরি মানে কি? লতে হলো লুন্ডেগর মতবাদ বা যেটার আরেকটা নাম বললাম সাইটোক্রোম পাম্প মতবাদ, আরেকটা লতে লেসিথিন বাহক মতবাদ বা লেসিথিন বাহক ধারণা। আর পরি এটা দিয়ে মনে রাখবে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ। এই তিনটা মতবাদ হলো সক্রিয় পরিশোষণের। অনেক সময় তোমাদের এমসিকিউ এভাবে আসতে পারে যে নিচের কোনটি সক্রিয় পরিশোষণের মতবাদ বা নিচের কোনটি নিষ্ক্রিয় পরিশোষণের মতবাদ। তাই তোমরা কোনটা সক্রিয় আর কোনটা নিষ্ক্রিয় সেটা যাতে মনে রাখতে পারো সেজন্য এই টেকনিকটা দিলাম যে এই তিনটা হলো সক্রিয় পরিশোষণের, আর এই তিনটা ছাড়া অন্য যে চারটা মতবাদ আছে সেগুলো নিষ্ক্রিয় পরিশোষণের। আশা করি এভাবে তোমরা মনে রাখতে পারবে। এখন আমরা প্রথম যে মতবাদটা অর্থাৎ লুন্ডেগর মতবাদ বা যেটার আরেকটা নাম সাইটোক্রোম পাম্প মতবাদ সেই মতবাদটা নিয়ে আলোচনা করি। বন্ধুরা দেখো, লুন্ডেগর মতবাদ ব্যাখ্যার জন্য আমরা প্রথমে একটা কোষ প্রাচীর রেখেছি। এইটা হলো কোষ প্রাচীর। তো মূলের কোষ দিয়ে খনিজ লবণের আয়নগুলো শোষিত হবে। তো মূলের কোষের কোষ প্রাচীর আছে, অর্থাৎ এটা দেখলাম মূল। মূলের এখানে যে কোষটা আছে এটা হলো কোষের প্রাচীর। কোষ প্রাচীরের ভেতরে তাহলে কোষের অভ্যন্তর বা মূলের অভ্যন্তর, আর কোষ প্রাচীরের বাইরে হবে মাটি। তো এখানে তাহলে আমরা এই কোষ প্রাচীরের মধ্যে যেহেতু বিক্রিয়াগুলো ঘটে তাই কোষ প্রাচীরটা বড় করে আঁকিয়েছি। আর কোষ প্রাচীরের বাইরের দিকে তাহলে এদিকে আছে মাটি, আর কোষ প্রাচীরের ভেতরের দিকটায় আছে তাহলে কোষের অভ্যন্তর বা কোষের ভেতরে। আর এইটা হলো মেইন কোষ প্রাচীরটা। এখন এইটা হলো কোষ প্রাচীরের বাইরের দিক, এই দিকে আছে কোষ প্রাচীরের ভেতরের দিক। তো লুন্ডেগর মতবাদের আরেকটা নাম হলো সাইটোক্রোম পাম্প মতবাদ, মানে বাইরে থেকে আয়নগুলোকে কোষ প্রাচীর অতিক্রম করে কোষের অভ্যন্তরে নিয়ে যাবে যে বাহকটা, সেই বাহকটা হলো এখানে সাইটোক্রোম। তো সাইটোক্রোম জিনিসটা কি তোমরা মনে রাখবে, সাইটোক্রোম হলো আয়রন বা লোহা দিয়ে গঠিত, মানে যেটাকে আমরা এফি বলি ফেরাস, সেই ফেরাস দিয়ে গঠিত। ধরলাম সাইটোক্রোম বিভিন্ন রকম আছে, এখানে একটা সাইটোক্রোম এ আছে, সাইটোক্রোম এ, এদিকে আছে সাইটোক্রোম সি, আর এখানে আছে সাইটোক্রোম বি। এ বি সি না, কিন্তু এ সি বি, এরকম তিন ধরনের সাইটোক্রোম আছে। এখন সাইটোক্রোমে আমরা বলেছি লৌহ থাকে বা আয়রন থাকে। তো কি হিসাবে থাকে? মনে রাখবে সাইটোক্রোমের মেইন যে ফর্মটা লোহার, মেইন ফর্মটা হলো Fe3+, মানে ফেরিক হিসাবে থাকে। আবার এই সাইটোক্রোমটার তলে একটা ফেরিক আয়ন থাকবে, এই সাইটোক্রোমটা একটা ফেরিক আয়ন থাকবে, আবার এই সাইটোক্রোমেও একটা ফেরিক আয়ন থাকবে। আর একই সঙ্গে ফেরিক আয়নের সাথে সাইটোক্রোমটায় সবসময় দুইটা করে অ্যানায়ন থাকে, দুইটা করে অ্যানায়ন থাকে। এই সাইটোক্রোমটায়ও দুইটা অ্যানায়ন আছে, অ্যানায়ন যেহেতু মাইনাস, এই মাইনাস দিলাম। এই সাইটোক্রোমটায়ও দুইটা অ্যানায়ন আছে, এই সাইটোক্রোমটায়ও দুইটা অ্যানায়ন আছে। এখন সাইটোক্রোমটা কিভাবে অ্যানায়নকে আরেকটা বাইরে থেকে একটা অ্যানায়ন এবং ক্যাটায়নকে ভেতরে নিয়ে আসবে সেইটা আমরা আলোচনা করব। তো প্রথমেই দেখো, কোষের ভেতরে অসংখ্য পানি আছে। কোষ প্রাচীরের ভেতরে আমরা জানি পানি থাকে, সেই পানিতে হাইড্রোজেন থাকে। সেই হাইড্রোজেনটা ভেঙে একটা, মানে হাইড্রোজেন পরমাণু ভেঙে একটা হাইড্রোজেন আয়ন তৈরি হয়, সাথে একটা ইলেকট্রন উৎপন্ন হয়। একটা হাইড্রোজেন আয়ন তৈরি হচ্ছে দেখো, আর একটা ইলেকট্রন তৈরি হচ্ছে। এই ইলেকট্রনটা কি করবে? এই প্রথম যে সাইটোক্রোমটা, মানে এখানে সাইটোক্রোম বি, এই সাইটোক্রোম বি এ চলে যাবে। গিয়ে সাইটোক্রোম বি এ থাকে হলো
ফেরিক আয়ন, এই ফেরিক আয়নের সাথে মিলিত হবে। তো ফেরিক আয়ন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ Fe3+ বা ফেরিক আয়ন একটা ইলেকট্রন যদি গ্রহণ করে, তাহলে আমরা জানি Fe2+ পরিণত হয় বা ফেরাস হয়ে যায়। ফেরিক একটা ইলেকট্রন গ্রহণ করলে চার্জ একটা কমে যাবে, অর্থাৎ একটা পজিটিভ চার্জ কমে 2+ হবে বা ফেরাস আয়ন হবে। আর ইলেকট্রন গ্রহণ করাটা হলো এখানে বিজারণ। তাহলে ফেরিক আয়নের বিজারণ ঘটবে বা ফেরিক আয়ন বিজারিত হয়ে ফেরাস তৈরি করবে। তাহলে দেখো যা বললাম তাই, ফেরিক আয়নের সাথে একটা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে ফেরিক আয়নটা এখানে ফেরাস আয়নে পরিণত হয়ে যাবে। কিন্তু আমরা বলেছি সাইটোক্রোম সবসময় Fe3+ ফর্মে থাকতে চায় এবং 2a ফর্মে থাকতে চায়, মানে দুইটা অ্যানায়ন। তো যেহেতু সে Fe3+ ফর্মে থাকতে চায়, Fe2+ ফর্মে না, তাই সে যে ইলেকট্রনটা নিয়ে Fe2+ হলো সেই ইলেকট্রনটা আবার দান করে দিবে। কাকে দান করবে? এই পাশের সাইটোক্রোমের ফেরিকটাকে একটা ইলেকট্রন দিয়ে দিবে, যেটা সে নিয়েছিল। তো নিয়ে নেওয়া ইলেকট্রনটা যদি আবার দিয়ে দেয়, তাহলে আবার আগের মতো সে ফেরিক হয়ে যেতে পারবে। এখন এই ফেরিক আয়নটা এই ইলেকট্রনটা গ্রহণ করেছে, গ্রহণ করে তাহলে এই ফেরিক আয়নটা আবার ফেরাসে পরিণত হবে। আমরা জানি ফেরিক আয়ন একটা ইলেকট্রন গ্রহণ করলে ফেরাস হয়ে যায়, কিন্তু এই ফেরাস আয়নটা তো ফেরাস হিসাবে থাকতে চায় না। সাইটোক্রোমের লৌহগুলো সবসময় ফেরিক হিসাবে থাকতে চায়, যেহেতু ফেরিক হলো অধিক স্থিতিশীল। তাই ফেরাস আয়নটা আবার যে ইলেকট্রনটা সে নিয়েছিল সেই ইলেকট্রনটা আবার পাশের সাইটোক্রোমকে দিয়ে দিবে, আর এ নিজে আবার আগের ফর্মে মানে ফেরিক ফর্মে চলে যাবে। এখন এই যে ইলেকট্রনটা ফেরিক আয়ন নিল, এই ফেরিক আয়নটা ইলেকট্রন গ্রহণ করে ফেরাসে পরিণত হবে। এখন আবার ফেরাস আয়ন তো আমরা বলেছি ফেরাস হিসাবে থাকতে চাই না, ফেরিক হয়ে যেতে চাই, তাইলে একটা ইলেকট্রন সে ছেড়ে দিবে, একটা ইলেকট্রন ছেড়ে দিবে কোষের বাইরের দিকে। আমরা বলেছি এটা কোষ প্রাচীরের বাইরের দিক, এটা ভেতরের দিক, তাহলে কোষ প্রাচীরের বাইরের দিকে একটা ইলেকট্রন ছেড়ে দিবে। আর একটা ইলেকট্রন যদি সে ছেড়ে দেয়, ছেড়ে দিলে আবার সে ফেরিক হয়ে যাবে। তো তাইলে এইভাবে একটা ইলেকট্রনকে কোষের ভেতর থেকে বাইরে নিয়ে আসছে। তো যেহেতু একটা ইলেকট্রনকে কোষের ভেতর থেকে বাইরে নিয়ে আসছে, তাই একটা কিন্তু নেগেটিভ আয়ন, ইলেকট্রন মানে আমরা জানি নেগেটিভ, ভেতর থেকে একটা নেগেটিভকে যদি বাইরে আনে সে, তাহলে ভেতরে নেগেটিভ শর্ট পড়বে। ওই ব্যালেন্সটা বজায় রাখার জন্য বাইরে থেকে একটা নেগেটিভ নিয়ে আসতে হবে, তাছাড়া তো ব্যালেন্স হবে না। তাই ব্যালেন্স সৃষ্টি করার জন্য এই সাইটোক্রোমটা বাইরে থেকে একটা অ্যানায়নকে নিয়ে আসে। বাইরে মাটিতে যেসব অ্যানায়ন আছে তার মধ্যে একটা অ্যানায়নকে সাইটোক্রোম নিয়ে আসে, নিয়ে এসে এই অ্যানায়নের সাথে তাহলে অ্যাড করে দেয়। তো এখানে দুইটা অ্যানায়ন আছে, একটা অ্যানায়ন এসে যদি লাগে তাহলে 3 অ্যানায়ন হয়ে যাবে বা 3টা এ হয়ে যাবে। তো এই 2a একটা অ্যানায়ন এসে লাগার ফলে 3a তে পরিণত হবে, 3টা অ্যানায়ন। কিন্তু আমরা জানি সাইটোক্রোমটা সবসময় 2a ফর্মে থাকতে চায়, মানে স্বাভাবিক ফর্মটা হলো 2a। তাহলে 3a আবার একটা অ্যানায়ন এই 2a কে দিয়ে দিবে, দিয়ে নিজে আবার 2a তে পরিণত হবে। এখন এই 2a একটা ইলেকট্রন নিয়ে 2a একটা আরো একটা অ্যানায়ন গ্রহণ করে, এর কাছ থেকে অ্যানায়নটা গ্রহণ করে নিজে 3a তে পরিণত হবে। তো আমরা জানি এরা 3a ফর্মে থাকতে চায় না, সাইটোক্রোমটা সবসময় 2a ফর্মে থাকতে চায়। তাই এই 3a আবার একটা অ্যানায়ন দিয়ে দিবে, তাকে দিয়ে দিবে পাশের সাইটোক্রোমের 2a কে, দিয়ে নিজে 2a তে পরিণত হবে। দেখো নিজে 2a তে পরিণত হবে। আর এই 2a একটা অ্যানায়ন পেয়ে নিজে তাহলে 3a তে পরিণত হবে। কিন্তু এই 3a তো আবার আমরা জানি 3a ফর্মে থাকতে চায় না, সবসময় 2a হতে চায়। তো এই 3a তাহলে একটা অ্যানায়ন ত্যাগ করে দিবে, দিয়ে নিজে 2a হয়ে যাবে, আর এই অ্যানায়নটাকে ত্যাগ করে দিবে কোষের ভেতরে। তাহলে দেখো সাইটোক্রোম মেইনলি কি কাজ করছে আমরা আরেকবার বলি। যে ইলেকট্রনটা উৎপন্ন হয়েছিল সেইটাকে একটা সাইকেলের মাধ্যমে সাইটোক্রোমটা ভেতর থেকে বাইরে নিয়ে আসে। আর ইলেকট্রনটাকে যেহেতু ভেতর থেকে বাইরে আনে, তাই নেগেটিভ চার্জের ব্যালেন্স করার জন্য বাইরে থেকে একটা নেগেটিভ আয়ন মানে অ্যানায়নকে সে আবার সাইটোক্রোমের সাইকেলের মাধ্যমে কোষের ভেতরে পাঠায় দেয়। তো এইভাবে সাইটোক্রোমটা অ্যানায়নকে কোষের বাইরে থেকে ভেতরে ট্রান্সফার করে। আর ক্যাটায়ন কিভাবে ট্রান্সফার হয়? এই দেখো, যদি বাইরে থেকে একটা অ্যানায়ন কোষের ভেতরে চলে যায়, ভেতরে অ্যানায়নের পরিমাণ বেড়ে যাচ্ছে, মানে নেগেটিভ বেড়ে যাচ্ছে। তো নেগেটিভ এবং পজিটিভের ব্যালেন্স করার জন্য অটোমেটিক বাইরে থেকে একটা ক্যাটায়ন, আমরা কে দিয়ে লিখি
কিংবা এম দিয়ে লিখতে পারি, কারণ ক্যাটায়ন হয় মেটাল বা ধাতু। তো একটা ক্যাটায়ন এমনিতেই কোষের ভেতরে চলে যাবে সরাসরি। তাহলে অ্যানায়নের সাথে সমতা রক্ষার জন্য বাইরে থেকে একটা ক্যাটায়ন ভেতরে প্রবেশ করে। তো এভাবে তাহলে বাইরে থেকে বা মাটি থেকে ক্যাটায়ন এবং অ্যানায়ন সাইটোক্রোমের মাধ্যমে কোষের অভ্যন্তরে প্রবেশ করছে। এখন আসো, এই যে হাইড্রোজেন আয়নটা উৎপন্ন হয়েছিল আর এই যে ইলেকট্রনটা এসেছে বাইরে, এই হাইড্রোজেন আর ইলেকট্রন দুইটা মিলবে আর বাইরে থেকে অক্সিজেন আসবে, বাইরের মাটি থেকে অক্সিজেন গ্রহণ করবে। তো এই হাইড্রোজেনটা আর ইলেকট্রনটা মিলে, হাইড্রোজেন আয়ন আর ইলেকট্রন মিলে আবার হাইড্রোজেন হয়, হাইড্রোজেন মৌল, আর হাইড্রোজেন মৌল আর অক্সিজেন মৌল দুইটা মিলে পানি তৈরি হবে। এই তাইলে এই হলো আমাদের মোটামুটি লুন্ডেগর মতবাদ বা সাইটোক্রোম পাম্প মতবাদ। আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো, কারণ আমি সবচেয়ে সহজ করে এবং ইজি করে বোঝানোর চেষ্টা করেছি। জাস্ট মনে রাখার জন্য আমি কিছু টেকনিক্যালি মনে রাখার চেষ্টা করেছি। তোমরা বাসায় যদি এটা আরেকবার প্র্যাকটিস করো তাহলে আশা করি মনে রাখতে পারবে। বন্ধুরা, এখন আমরা চলে আসি প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদে। বন্ধুরা, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদের ক্ষেত্রেও আমরা আবার তাহলে কোষ প্রাচীর এঁকে নেই। ধরলাম এটা হলো কোষ প্রাচীর, এটা হলো কোষ প্রাচীরের বাইরে, মানে এটা হলো মাটি বা বহিস্থ অঞ্চল, আর এটা হলো কোষ প্রাচীরের ভেতরে, মানে এটা হলো কোষের অভ্যন্তর, আর এটা হলো কোষ প্রাচীর। তো কোষ প্রাচীরে এই আয়নকে বহন করার জন্য বিভিন্ন বাহক থাকবে। আমরা যেরকম একটু আগেই দেখেছি সাইটোক্রোম পাম্প মতবাদে সাইটোক্রোমটা বাহক হিসেবে কাজ করে, সেরকম এক্ষেত্রেও কিছু বাহক আছে। ধরলাম এখানে একটা বাহক আছে, এখানে একটা বাহক আছে, এখানে একটা বাহক আছে। তো এখন কি হয়, কোষের অভ্যন্তরে উদ্ভিদ আমরা জানি এটিপি ভাঙলে শক্তি পায়, এটিপি কিছু ভেঙে এডিপি এবং ইনঅর্গানিক ফসফেটে পরিণত হয়, আর এই সময় শক্তি তৈরি হয় আমরা জানি। তো এই শক্তিটা ব্যবহার করে কোষের ভেতর থেকে কিছু পরিমাণে হাইড্রোজেন আয়ন কোষের বাইরে চলে যায়, কিছু পরিমাণ হাইড্রোজেন আয়ন কোষের অভ্যন্তর থেকে বাইরে মাটিতে চলে আসলো। এখন হাইড্রোজেন আয়ন যদি কোষের অভ্যন্তর থেকে মাটিতে চলে আসে তাহলে কিন্তু পিএইচ এর লেভেলে একটা তারতম্য হবে। আমরা জানি বাইরের মাটিতে হাইড্রোজেন আসলে হাইড্রোজেন আয়নের পরিমাণ বেড়ে যাবে, তাহলে পিএইচ কমে যাবে, আর ভেতরের পিএইচ বেড়ে যাবে। এই যে পিএইচ এর একটা তারতম্য হচ্ছে, এই পিএইচ এর তারতম্যের কারণে আবার হাইড্রোজেন আয়ন পিএইচ এর তারতম্যের কারণে একটা ফোর্স তৈরি হবে, যেটার নাম হলো প্রোটন মোটিভ ফোর্স। প্রোটন মোটিভ ফোর্স। আমরা আবারও বলছি, হাইড্রোজেন আয়নটা ভেতর থেকে বাইরে আসার কারণে পিএইচ এর লেভেলের একটা তারতম্য হয়, এবং এই তারতম্যের কারণে একটা ফোর্স তৈরি হয় যেটার নাম হলো প্রোটন মোটিভ ফোর্স। এই প্রোটন মোটিভ ফোর্স ব্যবহার করে বাইরে থেকে একটা ক্যাটায়ন ভেতরে প্রবেশ করে। একই সঙ্গে যে হাইড্রোজেনটা কোষের ভেতর থেকে বাইরে এসেছিল সেই হাইড্রোজেনটাও আবার ভেতরে ফিরে যায়। তো হাইড্রোজেন যদি ভেতরে ফেলে, হাইড্রোজেন তো একটা ধনাত্মক আয়ন, তো ধনাত্মক আয়নের সাথে ব্যালেন্স করার জন্য একটা কিন্তু ঋণাত্মক আয়ন বা অ্যানায়নও লাগবে। তাহলে হাইড্রোজেনের সাথে অটোমেটিক যে কোনো একটা অ্যানায়ন বা ঋণাত্মক আয়নও ভেতরে ঢুকে যায়, এই প্রোটিন দিয়ে তারা বাহিত হয়ে কোষের ভেতরে প্রবেশ করে। তাইলে আলটিমেটলি কি হলো দেখো, প্রথমে যে শক্তিটা খরচ করে কোষের ভেতর থেকে একটা হাইড্রোজেন আয়ন কোষের বাইরে এসেছিল, এর ফলে পিএইচ এর একটা তারতম্য হয়, সেই পিএইচ এর তারতম্যের কারণে একটা ফোর্স তৈরি হয় যেটার নাম হলো প্রোটন মোটিভ ফোর্স। এই ফোর্সটা ব্যবহার করে বাইরে থেকে একটা ক্যাটায়ন ভেতরে ঢোকে, আবার যে হাইড্রোজেনটা বের হয়ে গিয়েছিল সেই হাইড্রোজেনটাও ভিতরে ঢোকে, কিন্তু হাইড্রোজেন একা ঢুকতে পারে না, কারণ হাইড্রোজেন একটা ধনাত্মক, এর সাথে ব্যালেন্স করার জন্য একটা ঋণাত্মক আয়ন লাগবে বা অ্যানায়ন লাগবে, তাই হাইড্রোজেন সাথে করে একটা অ্যানায়নকে নিয়ে ভিতরে ঢোকে। আলটিমেটলি তাহলে দেখো কি হলো, এই
ক্যাটায়নটা ভেতরে ঢুকতে পারলো, আবার অ্যানায়নটাও ভেতরে ঢুকতে পারলো। তাহলে ক্যাটায়ন এবং অ্যানায়ন একই সঙ্গে ভেতরে ঢোকে। আবার এই প্রোটনটা যেটা এসেছে সেই প্রোটনটাও একই সঙ্গে ভেতরে ঢোকে। আমরা জানি H প্লাস মানে হলো প্রোটন, আর A মাইনাস মানে হলো অ্যানায়ন। তাহলে প্রোটন এবং অ্যানায়ন একই সঙ্গে কোষের ভেতরে ঢুকছে, তাই এই মতবাদটাকে বলা হয় প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ। প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ মানে প্রোটন এবং অ্যানায়ন একই সঙ্গে কোষের ভিতরে পরিবাহিত হয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ। এখন আমরা সক্রিয় পরিশোষণের সর্বশেষ যে মতবাদটা সেটা আলোচনা করব, সেটা হলো লেসিথিন বাহক মতবাদ। তাহলে এখন আমরা আলোচনা করব লেসিথিন বাহক মতবাদ বা লেসিথিন বাহক ধারণা। লেসিথিন বাহক ধারণার ক্ষেত্রে আমরা আবার কোষ প্রাচীর আঁকাই নিলাম, ধরলাম এটা কোষ প্রাচীর, একটু বড় করে আঁকাই। তো বাইরে কিছু ক্যাটায়ন আছে, ধনাত্মক চার্জ বিশিষ্ট ক্যাটায়ন, আবার কিছু অ্যানায়ন আছে। এটা হলো বাইরের মাটি, আর এটা হলো কোষের ভেতর, আর এটা হলো কোষ প্রাচীর। তো কোষ প্রাচীরে লেসিথিন নামে একটা বাহক থাকে। আমরা জানি সাইটোক্রোম পাম্প মতবাদের ক্ষেত্রে বাহক ছিল সাইটোক্রোম, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্টের ক্ষেত্রে আমরা বিভিন্ন বাহক দেখেছি, আর এই মতবাদের ক্ষেত্রে বাহক হিসেবে কাজ করবে হলো লেসিথিন। তো বাহক কি করে? ক্যাটায়ন এবং অ্যানায়নকে বহন করে। তাহলে এই লেসিথিনটা বাইরে থেকে ক্যাটায়নকে এবং অ্যানায়নকে বহন করে কোষ প্রাচীর হয়ে ভেতরে নিয়ে যাবে। এ সময় সে ক্যাটায়ন এবং অ্যানায়নের সাথে মিলে একটা যৌগ তৈরি করবে। সেই যৌগটার নাম হলো কোলিন ফসফাটাইডিক অ্যাসিড। তাইলে আবার আমি বলছি, লেসিথিন ক্যাটায়ন এবং অ্যানায়নকে বাইরে থেকে ভেতরে নিয়ে যাওয়ার সময় একটা যৌগ তৈরি করে, যেটার নাম কোলিন ফসফাটাইডিক অ্যাসিড। এখন কোষের ভেতরে গিয়ে কি হয়? কোলিনটা অ্যানায়নকে মুক্ত করে দেয়, আর ফসফাটাইডিক অ্যাসিডটা ক্যাটায়নকে ভেতরে মুক্ত করে দেয়। তাহলে দেখো, বাইরে থেকে ক্যাটায়ন এবং অ্যানায়ন কোষের অভ্যন্তরে প্রবেশ করা হয়ে গেল। তো বন্ধুরা, এইটাই তাহলে আমাদের লেসিথিন বাহক ধারণার মূল বক্তব্য বা মেকানিজম।